আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহনের ভাড়া ও জিনিসপত্রের দাম বাড়তে পারে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। পর্যাপ্ত মজুদ থাকার পরও কাটছে না সংকট, চরম দুর্ভোগে গ্রাহকরা। শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার রেজিস্ট্রেশন করেও অংশ নেয়নি প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। ইসিতে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি ও জামায়াত জোটের প্রার্থীরা। জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা। কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে 3 যুবকের মরদেহ উদ্ধার। এবং অনিশ্চিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে চান ডেমোক্রেটরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, তবে সরকার তা সমন্বয়ের চেষ্টা করছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এতে আইএমএফ এর ঋণ আটকে গেলেও হাল ছাড়বে না সরকার। বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ইনিংসের শুরুতেই ছক্কা মারার কৌশল নিয়েছে বিএনপি সরকার। দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা। খনন করা হচ্ছে খাল। তবে বিদ্যুতের লোডশেডিং, জ্বালানির ভোগান্তি আর মূল্যবৃদ্ধির বাউন্সার কিছুটা বেকায়দায় ফেলেছে সরকারকে। সেটা স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, এতে জনগণের উপর চাপ পড়বে, তবে তা সমন্বয়ের চেষ্টা করছে সরকার। এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। তো সরকারের উদ্দেশ্য থাকবে এভাবে বলা, যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা। তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। তিনি জানান, নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘবে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেয়া হবে। এর জন্য বাজেটে লাগবে 14,000 কোটি টাকা। সামাজিক প্রোগ্রাম বাড়ানোয় আইএমএফের ঋণ আটকে গেলেও চিন্তিত নয় সরকার। বিশ্বব্যাংক থেকে নেওয়া হচ্ছে $200 কোটি ঋণ। তো আমাদের তো ফরেন রিজার্ভের উপরে চাপ বাড়তেই থাকবে, কারণ আমরা বৈদেশিক মুদ্রাই জ্বালানি কিনবো। ফলে আমরা প্রিভিয়াস যেসব লোন ছিল সেগুলো রক্ষা করা, নতুন লোনের কথা দেখেছেন যে আরও $2 বিলিয়ন আমরা পেতে যাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেগুলো চলবে। এবং আইএমএফ এর সাথে তার শর্তের বাইরে গেলেও এই নেগোসিয়েশনটা আমরা করতে পারবো, আমরা বিশ্বাস করি। তথ্য উপদেষ্টা জানান, দেশে প্রায় 2 লাখ টন জ্বালানি তেলের মজুদ আছে। অতিরিক্ত চাহিদার কারণেই ভোগান্তি কমছে না। ডিমান্ড আগে যা ছিল তার 3-4 গুণ ডিমান্ড তৈরি হচ্ছে, এবং অনেকে আমাদের আবারও বলতে চাই যে এক ধরনের প্যানিক বাইং হচ্ছে। এই কারণেই আসলে এই সংকটটা চলছে। ডাক্তার জাহিদুর রহমান জানান, রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে 8টি নৈশ হাট বা রাত্রিকালীন হাট চালু করা হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদের কথা বললেও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। রাজধানীর বেশ কিছু পাম্পে ফুয়েল অ্যাপ ছাড়া তেল না দেয়ায় নতুন করে তৈরি হয়েছে ভোগান্তি। সম্প্রতি বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এ সুযোগে পরিবহন মালিকরা যাতে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি করতে না পারে সেদিকে সরকারকে নজর রাখার দাবি জানিয়েছেন যাত্রীরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। একদিকে তীব্র রোদ, অন্যদিকে জ্বালানি সরবরাহের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নাজেহাল অবস্থা গ্রাহকদের। 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে তাদের। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও পাম্পগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি। নির্দিষ্ট কিছু পাম্পে তেল দেওয়ার কারণে এই লাইনটা দীর্ঘ হয়ে যাচ্ছে,
এবং লং টার্ম একটা সময়গুলো নষ্ট হচ্ছে, সেটা অফিসিয়াল বলেন এবং আনঅফিসিয়াল বলেন, সবারই একটা কাজের প্রতি একটা হ্যাম্পার হচ্ছে। কিন্তু তেল নিয়ে এরা বিক্রি করে বাইরে মনে হয়, এই কারণে এই অবস্থা। এত নাহলে তেলের শর্ট তো থাকার কথা না। ডেপো তো তেল সাথে ঠিক আছে, কিন্তু আমার পাম্প তারা কি তেল কি আনতেছে কিনা নাকি অন্য কোনো জায়গায় মজুত করতেছে এটা দেখতে হবে। আর বেশিরভাগ হচ্ছে যে অধিকাংশ পাম্প হচ্ছে বন্ধ, যার কারণে যেসব পাম্প খোলা আছে সেখানে হচ্ছে যে আপনার চাপ পড়তেছে। তবে রাজধানীর বেশ কিছু পাম্পে ফুয়েল অ্যাপ ছাড়া তেল না দেয়ায় নতুন ভোগান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ মোটরসাইকেল চালকদের। ভাইয়া ফুয়েল পাসের বাইরে কাউকে দিতেছে না, 1 লিটার হাফ লিটারও দিচ্ছে না। ফুয়েল পাসের বিষয়ে আরও এক সপ্তাহ আগে থেকে বলা হয়েছে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হবে। যারা সচেতন তারা তো অ্যাক্টিভ আছেই। এখন অনেকে দেখতেছি যে তার কাছে অ্যান্ড্রয়েড নেই, মূলত সমস্যা হলো এটা। 3-4 লিটার বা 5 লিটার তেল নিতে আমার এখন আবার ফুয়েল পাস করতে হবে, তাও এখন এখানে আইসা তখন খুবই একটা অস্বস্তিকর অবস্থা। এই মুহূর্তে উচিত হয়েছে ফুয়েল পাস নাই তারা তেল পাবেন, এটা তো একদম আমাদের সাথে একদম ভোগান্তির, মানে এমনি ভোগান্তি তার মধ্যে আরো চরম ভোগান্তির মধ্যে আমাদের ফেলে দিল। ফুয়েল পাসে তেল দিচ্ছে, এটা একটা ভালো, আমি এটাকে সাধুবাদ জানাই। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর জনমনে পরিবহন ভাড়া বৃদ্ধির নতুন শঙ্কা তৈরি হচ্ছে। এখন ডিজেলের দাম বাড়লে তো আমাদের প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাবে, সেটার প্রভাব আমরা সামনে হয়তো বা ভোগ করবো আস্তে আস্তে। তেলের দাম বাড়ছে, সরকার নির্ধারিত ভাড়া করে দিবে, তারপর আমরা যতটুকু ডিসকাউন্ট দিয়ে কমায় রাখতে পারি করবো। গ্লোবালি সবার উপরে ইম্প্যাক্টটা পড়েছে, তাই না? শুধু যে বাংলাদেশ তা তো না, এখন আমাদের সবাইকে বুঝতে হবে। যেরকম আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাত্রা করি, এখন পর্যন্ত কোনো রকম শুনিনি যে দাম বেড়েছে। যাত্রীদের দাবি বাস ভাড়া বাড়ানো হলেও তা যেন যৌক্তিকভাবে বাড়ানো হয়, অন্যথায় সার্বিক জীবনযাত্রায় এর প্রভাব পড়বে। হুট করে 15 টাকা লিটার অলরেডি বেড়ে গেছে, এখন আমরা তো অনেকটা ভোগান্তিতে আছি। ভাড়াটা যাতে আপনাদের সমঝোত থাকে বা কিভাবে বাড়াইলে বা আমরা চলতে সবাই মিলে চলতে পারবো। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাল্টে দিচ্ছে অর্থনীতির হিসেব নিকেশ। দেশের মানুষ যাতে এই সংকটে খুব বেশি ভোগান্তিতে না পড়ে সেজন্য সরকারের বিচক্ষণতা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই পর্যন্ত আই এম 100% স্যাটিসফাইড, ইনক্লুডিং জেলা প্রশাসক, ইউনো, পুলিশ, সকলেই। পুলিশও প্রচণ্ড অ্যালার্ট ছিল, সকলেই অ্যালার্ট। এবং আমি দেখলাম কমিউনিটি, সোশ্যাল কমিউনিটি তারাও অ্যালার্ট, অভিভাবকরা তারাও অ্যালার্ট। মানে এটা মনে হচ্ছে যেন 100% কোঅপারেশন করছে সকলেই সকলকে। এমন একটা অ্যাটমসফিয়ারই তো আমি খুঁজছিলাম, যে কেউ কাউকে হেট করবে না, সকলেই চাইবে যে আমাদের সন্তানরা লেখাপড়া করুক। আমি খুব আশাবাদী যে এই শিক্ষাক্ষেত্রে সকলের যে আগ্রহ রয়েছে, এটা যদি এইভাবে ননস্টপ চলতে থাকে আমরা বেটার জায়গায় যেতে পারবো। এটা আমার আজকের প্রথম দিনের বিশ্বাস। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি যে 5টায় দেখলাম, 5টায় সিসি ক্যামেরা খুব সুন্দর এবং মনিটরও সুন্দর। আমি কিছু কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু কিছু জায়গায় রুমে গিয়ে দেখেছি, রুমের ক্যামেরার লোকেশনগুলো কি সেটা দেখেছি। তার কারণ অনেকেই সিসি ক্যামেরার সময় বলেছিল যে সিসি ক্যামেরাগুলো এমনভাবে তারা ক্লোজ করে এমসিকিউ পদ্ধতির প্রশ্নগুলো তারা বাইরে দিয়ে দিবে, কত কথাই না বলেছে। কিন্তু ওইভাবে তো সিসি ক্যামেরাগুলোকে ক্লোজ এনে কোশ্চেন পেপার বাইরে দিয়ে দেওয়া, এইটা আবার কেন্দ্র সচিব করবে, এগুলো সব কাল্পনিক, বলার জন্য বলা। আমি খুবই সুন্দর দেখেছি। ওরা শুধু বলেছে স্যার আমরা 7 দিনের জন্য আমাদের এই ড্রাইভে থাকবে। আমি বললাম না, এটাকে পেন ড্রাইভে নিয়ে আপনি আলাদা করে রেখে দিন, যদি কোনো কমপ্লেন হয় আমরা যেন পরেও দেখতে পারি। এতটুকুই পার্থক্য ছিল। ওরা 7 দিনের জন্য তারা আর্কাইভে রাখতে চেয়েছিল, আমি বললাম না। দর্শক, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে এসএসসি পরীক্ষা নিয়ে ব্রিফ করছিলেন শিক্ষামন্ত্রী।
বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হলো এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ একযোগে দেশের ৩,৮৮৫ কেন্দ্রে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী। প্রশ্নপত্র পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। তবে রেজিস্ট্রেশন করেও প্রায় ৪.৫ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। জাতীয় নির্বাচন ও রমজানের কারণে এবছর মাসখানেক পিছিয়ে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয় বর্তমান সরকারের অধীনে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নেন ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী, যা আগের বছরের তুলনায় প্রায় ৮০,০০০ কম। এদিকে ২ বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করেও প্রায় ৪.৫ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষা শুরুর ঠিক আগেই নগরীর রাস্তায় ছিল তীব্র যানজট। অভিভাবকদের অভিযোগ, যানজটের কারণে সকালে পরীক্ষা কেন্দ্রে আসতে পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। পরীক্ষার সময়সূচি নিয়ে বিকল্প চিন্তার পরামর্শও দেন অনেক অভিভাবক। পুলিশের দিক দিয়া, জনগণের দিক দিয়া, ছাত্রীর দিক দিয়া, এদের প্রস্তুতির দিক দিয়া, পরীক্ষার দিক দিয়া, সব দিক দিয়ে আমরা সন্তুষ্ট পাইছি। ক্লাস 8-এ করোনাকালীন পরীক্ষার সময় পাইনি, অটো পাস দেওয়া হয়েছে। 9-এ তেমন পড়াশোনা হয়নি। আবার ক্লাস 10-এ বই 3 মাস পরে দেওয়া হয়েছে, সৃজনশীল ছিল। রাস্তায় খুব জ্যাম ছিল, এইটা আর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। এই গরম আমি কিছুই মনে করি না, আমার অনেক আনন্দ লাগতেছে যেহেতু আমার মেয়ে পরীক্ষা দিতেছে। আমি ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি যে আমার মেয়ে ভালোমতো সুস্থ স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে। অফিস টাইম এবং এই পরীক্ষার স্টুডেন্টদের একটা বিরাট চাপ। আসার পথে যানজটের আমরা সম্মুখীন হয়েছিলাম। সিএনজি নিয়েছিলাম, কিন্তু রাজারবাগ পুলিশ লাইনে এসে এত জাম, যে কারণে আমরা সিএনজি ছেড়ে দিয়ে হেঁটে আসতে বাধ্য হয়েছি। সন্তানদের পরীক্ষার হলে দিয়ে তীব্র গরমে কেন্দ্রের বাইরে অপেক্ষায় মা বাবা ও অভিভাবকরা। পরীক্ষায় ভালো ফলাফল মুছে দেবে সব কষ্ট, সেই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। আলহামদুলিল্লাহ, যদি ভালো মতন যদি পরীক্ষা দিতে পারে এই গরম আর কষ্ট মনে থাকবে না। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ চলবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহে 2 দিন চেম্বার আদালত সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। এদিকে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত বাতিল চেয়ে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি ও জামাত জোটের প্রার্থীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। বিএনপি জোট থেকে 36 ও জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে 13 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ বিকেল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। জমা দেওয়া মনোনয়নপত্র 22 ও 23 এপ্রিল যাচাই বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল। এরপর 30 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। যে আমার শেরপুর সদরটাকে যেন আমি গুছাতে পারি এবং এই এলাকার মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারি। আমি যেহেতু দুঃশাসনে ছিলাম, আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এখন আগামী বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই
হত্যাকাণ্ড। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে অপহরণের পর তাদের হত্যা করা হয়। নওগাঁ ও কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। স্থানীয়রা জানান রাত 8:45টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। হাবিবুর রহমান একা এক ঘরে, তার স্ত্রী ও 2 সন্তান এক ঘরে এবং বৃদ্ধ বাবা অন্য ঘরে শুয়েছিলেন। ভোরে হাবিবুরের পিতা ফজরের নামাজ পড়তে উঠে আঙিনায় ছেলে, ছেলের বউ ও নাতি নাতনিদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ওনার বাবা যখন ঘুম থেকে উঠে দেখে যে প্রথমে দেখে যে ওনার আর কি মানে ছেলের বউ, ওনার ছেলের বউ একনেতে পড়ে আছে। ওনার লাতিপুতি, ওনার ছেলে যেটা বড়, উনিও দেখছে কাটা অবস্থায় পড়ে আছে। এটি এমনভাবে কাটিছে এই পর্যন্ত ছেড়ে গেছে। স্বজনদের দাবি, আত্মীয়দের সাথে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। যদি জমিলা না থাকতো তাহলে 2টা বাচ্চার জমি করতো না, এরকম মেরে ফেল দিত। যদি আর টাকা পয়সা কি আর কোনো চুরি করার ধান্দে আসতো। ওই জমি ভাগ করা করে গন্ডগোল শুরুই হয়েছে রে। এদিকে পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার প্রাথমিক তদন্তে নেমে এরই মধ্যে নিহত হাবিবুর রহমানের ভাগ্নে সবুজকে আটক করা হয়েছে। মামলার তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং কেন করা হয়েছে এবং কারা করছে এটা আমাদের তদন্ত চলমান। আমার তদন্ত শেষে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। নৃশংস এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন হাজারো মানুষ। এদিকে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে 3 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উত্তর শিলখালী এলাকায় কাঠুরিয়ারা মরদেহগুলো দেখতে পায়। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মুজিব, নুরুল বশর ও রবিউল আউয়াল। তারা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও শতাধিক শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 33 জনকে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি শিশুর সংখ্যা 85 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 4 জন। বর্তমানে সেখানে ভর্তি রয়েছে 23 শিশু। ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে হামের প্রকোপ। গত একদিনে আরও 18 জন হামের লক্ষণ নিয়ে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 9 জন। গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে 5 শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে জামালপুরে হাম প্রতিরোধে 2000-এর বেশি কেন্দ্রে 6 মাস থেকে 5 বছর বয়সী 2,66,000 শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। মানহানির মামলায় নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালতের বিচারক সুমন ভূঁইয়া এ আদেশ দেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত 2 এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজ মামলার নির্ধারিত দিনে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আইন সকলের জন্যই সমান। আমরা সকল নিয়মকানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেপ্তার করতে হয় পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাতের বর্তমান সংকট মোকাবেলায় আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও আইইউবির উপাচার্য অধ্যাপক ডক্টর তামিম। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের বিতর্কিত জ্বালানি নীতির কারণেই বর্তমানে সংকট আরও তীব্র হয়েছে। জেমস হামিমের রিপোর্ট।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডক্টর মহতামিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটা আমাদের প্রয়োজন ছিল কিনা বা কতটুকু প্রয়োজন ছিল। আলোচনায় মহতামিম বলেন, ইরান ও আমেরিকার যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকটে বাংলাদেশ সহ বিশ্বের অর্থনীতি এখন টালমাটাল। এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জ্বালানি সাশ্রয় এবং দক্ষতা উন্নয়ন অর্থাৎ এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করা। পরিবহনে আমাদের জ্বালানি আমদানি নির্ভরশীলতার উপর থাকতেই হবে, কিন্তু বিদ্যুতে আমরা আমদানি নির্ভরশীলতা আমরা কমিয়ে আনতে পারবো। তিনি বলেন, জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ও উৎপাদন খরচ বাড়বে। এর ফলে দাম বাড়বে নিত্যপণ্যের। সাধারণ মানুষের জীবনযাত্রায় তা নেতিবাচক প্রভাব ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। সব মিলিয়ে মূল্য কমানোটা কঠিন হবে। আলোচনায় হাসান আহমেদ চৌধুরী কিরণ বিগত আওয়ামী সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে বলেন, অস্বচ্ছ ও বিতর্কিত নীতির কারণেই নতুন সরকারের জন্য সংকট মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। বিগত শাসনামলে সরকারের অস্বচ্ছতা এবং বিতর্কিত যে নীতি, সে নীতি কিন্তু জ্বালানি খাতে নিরাপত্তা বিঘ্নিত করেছে। আলোচনায় জ্বালানি মজুত ও সরবরাহ নিশ্চিত করা না গেলে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ কর্মসংস্থান থমকে যাবে বলেও জানান আলোচকরা। আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে এক ধরনের চাপ তৈরি করবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, যাতায়াত খরচ বাড়বে। যদি একবার ভেঙে পড়ে এই পরিস্থিতিটা, তখন কিন্তু বিপর্যয়টা আরো অনেক ব্যাপকভাবে চলে আসবে। এই সংকট থেকে উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সেটা যে আমরা নিজেরা দেখব এবং পরীক্ষা করব, সেটা আমরা করিনি। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। সব জায়গায় কিন্তু এটা আঘাত করবে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। কাল শেষ হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ। তবে আবারও আলোচনায় বসতে রাজি নয় ইরান। এবার যুদ্ধ হলে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তবে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার জন্য পাকিস্তান যেতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে ট্রাম্পের ক্ষমতা কমাতে সিনেটে আবারও ভোট দেওয়ার দাবি জানিয়েছে ডেমোক্রেটরা। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা আলোচনা এখনও অনিশ্চিত। বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুই পক্ষ। তবে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে পাকিস্তান। চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন বুধবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হতে চলেছে, কিন্তু পাকিস্তানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মনে করেন, মার্কিন নেতাদের অবস্থান ও কর্মকাণ্ড আন্তর্জাতিক শিষ্টাচার এবং কূটনীতির পরিপন্থী। যুক্তরাষ্ট্রে ঘোষিত অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী জাহাজ সুজা-2 নামে। এই জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার খবর দিয়েছেন ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। বন্দর আব্বাসের কাছাকাছি শহীদ রাজিয়া বন্দর থেকে যাত্রা শুরু করেছে নৌযান সুজা-2, গন্তব্য ভারতের কান্ডোলা বন্দর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কয়েক সপ্তাহ যুদ্ধের কারণে বন্ধ থাকা তেহরানের প্রধান দুটি বিমানবন্দর আবারও খুলে দেওয়া হয়েছে। মাসুদ রানা, এটিএন বাংলা।
রাজধানীর মহাখালী এলাকায় জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান, এ ঘটনায় 24 ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সোমবার অফিস শেষে বাসায় ফেরার পথে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমদ হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। মব সৃষ্টি করে হামলার প্রতিবাদে ও কর্মপরিবেশের দাবিতে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 9টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। এরপর হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, গত রোববার রাতে হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডে 2 জন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মব সৃষ্টি করে হেনস্থা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও হেনস্থার শিকার হন। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির। এবার পুয়ালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় প্রতি মন তুলা বিক্রি হচ্ছে ৩,৮৪০ টাকায়। অর্থকরী এই ফসলের আবাদ লাভজনক হওয়ার পাশাপাশি সরকার কৃষকদের প্রণোদনা দেয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে এর চাষ। আমদানি নির্ভরতা কমাতে চাষিদের তুলা চাষে উৎসাহিত করছে স্থানীয় কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। চুয়াডাঙ্গায় সীমিত পরিসরে তুলা চাষ শুরু হয় 1994 সালে। প্রতি বছর বাড়তে থাকে এর আবাদ। বর্তমানে বাণিজ্যিকভাবে তুলা চাষ করছেন কৃষকরা। চলতি মৌসুমে 4100 হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে। গত 2 অর্থবছর ধরে চাষিদের প্রণোদনা দিচ্ছে সরকার। বিঘা প্রতি জমিতে 18 থেকে 22,000 টাকা খরচ করে লাভ হবে 35,000 টাকা। 8-10 বছর থেকে আমি তুলা চাষ করছি। 8 বছরে আমি 2 বিঘা তুলা করেছিলাম। দাম বেশি পাওয়ার কারণে এবারটা আমি 4 বিঘা তুলা করেছিলাম। তুলার অফিস থেকে আমাদের বীজ সার সবকিছু আমরা এটা ফ্রি পাই, এটাই আমাদের লাভজনক চাষি। তুলার দাম ভালো এবং তুলার নগদ টাকাই বেচা কেনা হয়, তুলার টাকা নিয়ে সমস্যা হয় না। তুলা 6 মাসি ফসল হওয়ায় একই জমিতে অন্য ফসল আবাদ করা যায়। চলতি মৌসুমে প্রায় 12,000 মেট্রিক টন তুলা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 105 কোটি টাকা। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে আমরা বিদেশ থেকে যে তুলা আমদানি করি, তা প্রতি জনে যদি এইভাবে তুলার চাষ বৃদ্ধি পায় তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, আমাদের আমদানি খরচ কমে যাবে এবং বাংলাদেশের বস্ত্রশিল্প দিন দিন উত্তরোত্তর উন্নতি করবে। দেশের অর্থনীতিতে অন্যতম বড় খাত পোশাক শিল্প। এই শিল্পকে আরও লাভজনক করতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে সুতা উৎপাদনে তুলার আবাদ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন কৃষিবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। অ্যাপল সাম্রাজ্যে দীর্ঘ 15 বছরের রাজত্ব শেষে সিইওর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়ে আইফোনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির বাজার মূল্য $3.6 ট্রিলিয়ন উন্নীত করেন তিনি। কুকের হাত ধরেই দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্ত থেকে অ্যাপল আজ বিশ্বের অন্যতম সফল টেক জায়ান্টে পরিণত হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান জন টার্নার্স অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে দায়িত্ব ছাড়লেও নির্বাহী চেয়ারম্যান হিসেবে কুক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকছেন। 65 বছর বয়সী এই শীর্ষ কর্মকর্তা তার বিদায়ী বিবৃতিতে অ্যাপল টিমের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন তার জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করেন। এবার খেলার খবর। আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। অনিয়ম ও কারচুপির অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।
সেই কমিটির প্রধান হিসেবে তামিমকে দায়িত্ব দেওয়া হয় 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করার। আগামী 7 জুলাই অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হবে। কমিটির প্রধান তামিম ইকবাল চান মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তামিম ইকবাল। এবার ডাচ বাংলা ব্যাংক পাওয়ার্ড বাই রকেট কো-স্পন্সর রকেট পে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে 2,500 টাকা আর সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে 200 টাকা। গ্র্যান্ডস্ট্যান্ড এবং রুফটপ প্যাভিলিয়নের টিকিটের দাম রাখা হয়েছে 2,500 টাকা করে আর উত্তর গ্যালারির টিকিটের মূল্য 200 টাকা। পশ্চিম গ্যালারি 300, শহীদ শ্রাবণ স্ট্যান্ড এবং শহীদ আবু সাইদ স্ট্যান্ড টিকিটের মূল্য 600 টাকা। অনলাইনেও টিকিট কেনা যাবে। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে চট্টগ্রামের মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। জ্বালানির মূল্য বৃদ্ধিতে পরিবহনের ভাড়া ও জিনিসপত্রের দাম বাড়তে পারে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। পর্যাপ্ত মজুদ থাকার পরও কাটছে না সংকট, চরম দুর্ভোগে গ্রাহকরা। শেষ হলো এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার রেজিস্ট্রেশন করেও অংশ নেয়নি প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। ইসিতে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি ও জামাত জোটের প্রার্থীরা। জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা। কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে 3 যুবকের মরদেহ উদ্ধার। এবং অনিশ্চিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে চান ডেমোক্রেটরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।